প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের ধারাবাহিক অনুষ্ঠান পঞ্চগড়ের প্রবাদ ও প্রবচন দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আমাদের আজকের অতিথি অধ্যাপক শফিকুল ইসলাম। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। স্যার, আপনার ক্যামেরাটা ঘুরে গেছে। হুম, এবার ঠিক আছে। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, আজকে জি, একটু অনেকদিন পর টেকনিক্যাল। আপনার সাথে বলেন। অনেকদিন পর আপনার সাথে যুক্ত হইলাম। আর আমাদের আসলে সময় মতো আজকে আসতে পারিনি, আপনার একটু হ্যাঁ, প্রবলেম হয়েছিল। হ্যাঁ, আমার একটু আপনি এখন ডিভাইসের সমস্যা। এক ডিভাইস জি থেকে আরেক ডিভাইসে আবার কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে। হ্যাঁ, সবকিছু নিয়ে একটু জি জি দেরি হয়ে গেল। খুব দুঃখিত আমাদের যারা দর্শক, শ্রোতা। জি জি আর আমরা যেহেতু পরে আরো প্রোগ্রাম হবে, আমরা আজকে একটু কম সময়ের মধ্যে হয়তো শেষ করব। তো জি ঠিক জি আছে, ভালো আগামী আছেন? সপ্তাহে আমরা জি আছি আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহে নিয়মিত থাকবো। তো হ্যাঁ, আশা দর্শক, করি। আমরা দুই পচা গড়িয়া একখানে হয়ে গেছি। তো আশা করি আপনারা অনুষ্ঠানটা উপভোগ করবেন। মাঝে মধ্যে পঞ্চগড়ের ভাষা বলবো। তো স্যার শুরু করে দেন। সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। আমরা প্রবাদ প্রবচন পঞ্চগড় এই বিষয়ে কথা বলতে বলতে মানে অনেকটা পথ আসলে হেঁটে ফেলেছি। এবং এটা আসলে এখন একটা সমাপ্তির দিকে নিয়ে যাওয়া উচিত, এরকম আসলে আমরা চিন্তা ভাবনা করছি। তো আমরা আজকে 13তম পর্ব, গত শনিবারে শেষ করেছি, আজকে 14তম পর্ব। যারা ইতোমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা কিছু কারিগরি ত্রুটির জন্য আজকে একটু দেরি করে ফেললাম। এই দেরির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো আমার পতেগড়িয়া ভাই বোন বন্ধু যা যেতে আছেন, লগতে রহ দূরতে রহ দেশতে রহে বিদেশতে রহ, সবাইকে স্বাগত জানাচ্ছি। মই হুম, আলোচক সঞ্চালক আমরা দুজনে পতেগড়িয়া শুনিছেন। পচা আরো গড়ি। বেশি বেশি পতেগড়িয়া এই অনুষ্ঠানে যুক্ত হইলে এটা খুবই ভালো। তো ভাষার ব্যাপারটা শুধু পতেগড়ের ব্যাপার না, হয় বাংলাদেশের যত ভাষা আছে, মানে যত আঞ্চলিক ভাষা আছে, উপভাষা আছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা আহ আত্মীয়তা আছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা লিঙ্ক আছে। হ্যাঁ, এবং সব অঞ্চলের উপভাষা মিলেই তো আসলে আমরা বাংলা ভাষাভাষী। অঞ্চল ভেদে, ভৌগোলিক বৈশিষ্ট্য ভেদে, প্রাকৃতিক বৈশিষ্ট্য ভেদে আমাদের ভাষাগুলোর মধ্যে পার্থক্য হয়ে গেছে, এবং ভাষা অঞ্চলগুলো সেভাবে ভাগ হয়ে গেছে। কিন্তু এক অঞ্চলের মানুষের সাথে আমাদের আরেক অঞ্চলের মানুষের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব একটা যে পার্থক্য আহ, নির্দেশ করে বা পার্থক্য করে, এরকম মনে হয় না। তো আমরা আহ, ইতোমধ্যে বিভিন্ন পর্বে কিন্তু এই বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করেছি, যে বাংলা ভাষাভাষী যে বৃহত্তর অঞ্চলে আমরা বসবাস করি, যে ভাষার জন্য আমরা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, এবং যে ভাষার মধ্য দিয়ে আমাদের এই আহ, যে সমৃদ্ধ সাহিত্য, বাংলা সাহিত্য, সেটি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই ভাষার লড়াইয়ের মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের যে স্বাধীনতার লড়াই, সেই লড়াইটার দিকে এগিয়ে গেছি। এবং আজকে মার্চ মাসে আমরা কিন্তু সেই কথাগুলো বিভিন্নভাবে স্মরণ করছি। আবার সমস্যা আমরা, আচ্ছা, দেখতে পাচ্ছেন কি? জি 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 দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাটা ঘুরে গেছে স্যার। এটা আসলে কল আসছে, এই ফোনটা আসলে এই সমস্যাটা করলো। স্যার, কলের ইয়েটা একটু বন্ধ করে রাখেন, হ্যাঁ, তাহলে হ্যাঁ। ঠিক হয়ে যাবে। এবার ঠিক আছে। নানান ধরনের ভোগান্তি আসলে।
এই ডিভাইসটা চেঞ্জ করার কারণে এই ফোনটা একটু বিজি থাকে। বিভিন্ন জনের কল আসছে, কল আসলে কিন্তু ওই মানে এই সমস্যাটা হয়, মাইক ঘুরে যায়, আমাদের স্যারকে ক্যামেরা তো ঘুরে যায়। অনেক ইয়াং লাগতেছে, যাই হোক, দিন আমরা দিন অনেক যে ইয়াং। কথাগুলো বলছিলাম যে স্যার একটু আমাদের এই আপনাকে বাংলাদেশের অনেক ইয়াং অঞ্চলভেদে বেশ লাগতেছে কিছু স্যার। উপভাষা আছে। যেমন আমরা বরেন্দ্র অঞ্চল জানি, আমরা রাঢ় অঞ্চল জানি, আমরা সিলেট অঞ্চলের কথা জানি, আমরা চট্টগ্রাম অঞ্চলের কথা জানি, উপকূলীয় এলাকার কথা জানি। ঠিক সেরকমই আমরা একটি ভাষা অঞ্চলের মানুষ, যেটা রংপুর কখনো বলা হয়, বা আহ, কামরূপ বলা হয়, রাজবংশী বিভিন্নভাবে বলা হয়। তো যাই হোক, আমরা এই ভাষা অঞ্চলের যে ভাষাগত ঐতিহ্য, সেই ঐতিহ্যকে আমরা বহন করে চলেছি। ঠিক একই রকম ভাবে আমাদের আবার পশ্চিম দিকে যে ঝাড়খণ্ড একটা ভাষা অঞ্চল আছে, সেই এলাকাটার সঙ্গেও কিন্তু আমরা আবার ঐতিহ্যগতভাবে, ঐতিহাসিকভাবে একটু লিঙ্ক আছি, একটু সংযুক্ত আছি, যার ফলে ওই ভাষার সাথেও আমাদের কিছুটা ভাষাগত মিশ্রণ লক্ষ্য করা যায়। আমাদের ভাষায় এই ভাষারও কিছু কিছু শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। সবকিছু মিলে আমরা একটা ভাষাগত বৈচিত্র্যের মধ্যে আছি। আর ভাষাগত বৈচিত্র্য মানে ভাষার একটা আলাদা ধরনের সৌন্দর্য, ভাষার মধ্যে যে বৈভব, ভাষার মধ্যে যে সৌন্দর্য, সেই অঞ্চলের সেই ভাষাভাষীর কথার মধ্য দিয়ে কিন্তু সেই সৌন্দর্যটা ফুটে ওঠে। আমরা এই বিষয়টা নিয়ে গর্ব করতে পারি যে আমরা এই যে উত্তরাঞ্চলের মানুষ, আমাদের ভাষারও কিন্তু একটা নিজস্ব সৌন্দর্য আছে, আমাদের ভাষারও কিন্তু একটা নিজস্ব সহজ সরল একটা যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কিন্তু এরও আছে। এবং বিশেষ করে গ্রামের লোকজন যখন এই ভাষায় কথা বলে, গ্রামের লোক, আমরা যে প্রবচন গুলো বলছি, আমরা যে প্রবাদ গুলো বলছি, এগুলো আমাদের মুখ দিয়ে না উচ্চারিত হয়ে যদি গ্রামীণ জনপদের মানুষের মুখে মুখে উচ্চারিত হয়, সেটা কিন্তু আরো আহ ভালো শোনাবে, তার সৌন্দর্যটা পরিপূর্ণভাবে কিন্তু ফুটে উঠবে। এই প্রসঙ্গে আমার খুব মনে পড়ছে আহ আমাদের বাংলা লোকসাহিত্যের একজন বিশিষ্ট গবেষক এবং লোকসঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি 2019 সালে ডিসেম্বর মাসে আমাদের যে ঠাকুরগাঁও জেলা, পঞ্চগড় জেলা মুক্তিযুদ্ধের আহ, যে সময়টায় এই অঞ্চলগুলো মুক্ত হয়েছিল, আহ, পঞ্চগড়ের একটা অংশ বরাবরই মুক্ত ছিল, গোটা তেঁতুলিয়া উপজেলা। আমাদের পঞ্চগড় নভেম্বর মাসের 29 তারিখে মুক্ত হয়ে গেছিল। পরবর্তী যে 3 তারিখ ডিসেম্বর মাসের, সেই 3 তারিখে ঠাকুরগাঁও জেলা মুক্ত হয়েছিল। ঠাকুরগাঁও জেলা মুক্ত দিবসে 2019 সালের ডিসেম্বর মাসে কলকাতা থেকে শুভেন্দু মাইতি অতিথি হিসেবে এসেছিলেন। সেখানে 3 ডিসেম্বর এই দিনটি বিশেষ আহ গুরুত্ব সহকারে পালন করা হয়, উদযাপন করা হয়। তো সেই সময় আমরা পঞ্চগড়েও শুভেন্দু মাইতিকে নিয়ে 3.5 দিন ব্যাপী একটা অনুষ্ঠান করেছিলাম, অন্তরঙ্গভাবে তার সঙ্গে কথাবার্তা হয়েছিল। তো তিনি প্রায়ই বিভিন্ন সময়ই একটি কথা বলেন যে লোকসঙ্গীতই হচ্ছে একটি জাতির যে নিজস্ব বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের পরিচায়ক লোকসঙ্গীতের মধ্য দিয়েই আসলে একটি জনপদের মানুষের নানান ধরনের চিন্তা, তার যে প্রেম, বিরহ, সমাজের মানুষের সঙ্গে তার যে নানান ধরনের আন্তঃক্রিয়া প্রতিক্রিয়া, সবকিছুই এই লোকসঙ্গীতের মধ্য দিয়ে ফুটে ওঠে। এবং এটা আমরা আমাদের ভাওয়াইয়া গানের মধ্য দিয়ে কিন্তু এর প্রতিফলন লক্ষ্য করি, এর প্রমাণ আমরা পাই। তো এই লোকসঙ্গীত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তিনি একটি কথা বলেন, সেটা হচ্ছে এরকম যে একজন মায়ের যে প্রতিচ্ছবি আমরা গ্রাম বাংলায় দেখি, সেটির সাথে অন্য কোনো কিছুর তুলনা করা সম্ভব নয়। একজন গ্রামের মা 8 পরে মা সারাদিন ঘরে কাজ করেন, রান্না বান্না করেন, তার শাড়ির আঁচলে ঝুলকালি লাগে, কিন্তু তার আদরের ছেলেটি বা তার আদরের মেয়েটি যখন খায়, তখন তার মায়ের ওই শাড়িটিতে হাতটা মোছে, যেখানে হয়তো হলুদের দাগ লেগে আছে, যেখানে হয়তো ঝুলকালি লেগে আছে। এই যে মায়ের প্রতিমূর্তি, এই মায়ের প্রতিমূর্তিটার সঙ্গে একজন মাকে যখন সুন্দর কাপড় চোপড় পরিয়ে নাগরিক পরিবেশে উপস্থাপন করা হয়, তখন কিন্তু তার আসল রূপটি কিন্তু ফুটে ওঠে না। সেই মাটির মধ্যেও যে তার সন্তানের জন্য বাৎসল্যটি নেই, তা কিন্তু নয়। কিন্তু আটপৌরে একটি মায়ের যে প্রতিচ্ছবি, যে প্রতিমূর্তি,
সেটি এক আহ, অসাধারণ, সেটি অনন্য, এবং তার সঙ্গে তার সন্তানের যে সম্পর্কটি, হ্যাঁ, সেই সম্পর্কটি অন্য কোনোভাবেই তুলনীয় হয়তোবা হয় না। ঠিক একই রকম যে লোকসঙ্গীত, যে লোকভাষা, এগুলো তার নিজস্ব যে পরিবেশ, তার নিজস্ব পরিবেশে এটা যত চমৎকার, এটা ভিন্ন পরিবেশে, নাগরিক পরিবেশে, হ্যাঁ, এটি কিন্তু তার সেই আসল রূপ নিয়ে, তার আসল বৈশিষ্ট্য নিয়ে, তার আসল বৈভব নিয়ে, তার আসল সৌন্দর্য নিয়ে কিন্তু উপস্থাপন করা সম্ভব নয়। আমরা মূলত এই যে আহ, আমাদের ভাষার সৌন্দর্যের দিকটি, আমাদের লোক সংস্কৃতির, লোক সাহিত্যের, আমাদের লোক ঐতিহ্যের যে সৌন্দর্যের দিকটি, সেই সৌন্দর্যের দিকটিতে আমাদের এই সময়ের মানুষকে, এই প্রজন্মের মানুষকে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করবার জন্যই কিন্তু এই আলাপচারিতাটি চালিয়ে যাচ্ছি। একটি লোকসঙ্গীত যখন আলোক উজ্জ্বল একটা মঞ্চে উপস্থাপন করা হয়, আহ অনেক ধরনের বাদ্যযন্ত্র যখন সেখানে থাকে, সেটি দর্শকদেরকে বিনোদিত করে, কিন্তু আসল রূপটি কিন্তু তার, আসল সৌন্দর্যটি কিন্তু তার সেখানে হয়তো সেইভাবে পাওয়া যায় না। যেমন আজকে আমরা পঞ্চগড় অঞ্চলের আঞ্চলিক গান শুনেছি আমাদের পঞ্চগড়ের শিল্পী রইসুদ্দিনের কণ্ঠে। রইসুদ্দিন এই গানটি কোথায় গিয়েছে? আমাদের করতোয়া নদীর পাড়ে বসেছে, সুন্দর একটি লোকেশনে, নদী বয়ে যাচ্ছে, নদীর পাড়ে প্রাকৃতিক একটি সৌন্দর্যের পরিবেশ, সেখানে সে আঞ্চলিক ভাষায় তার গানটি গাচ্ছে। তো এইরকম একটি পরিবেশে না গিয়ে যদি সে একটা সাজানো গোছানো মঞ্চে এই গানটি গাইতো, সেটি যে শুনতে খারাপ ভালো লাগতো লাগতো। তা নয়, সেটির আবেদনটা অন্যরকম হতো। এই জাস্ট এই জিনিসটাই আমি বলতে চাচ্ছি যে আঞ্চলিক ভাষার, লোকভাষার আহ একটা নিজস্ব রূপ আছে, একটা নিজস্ব সৌন্দর্য আছে, এবং লোক পরিবেশে, তার নিজস্ব পরিবেশেই তার সৌন্দর্যটা সবচেয়ে সুন্দরভাবে আসলে প্রকাশিত হওয়া সম্ভব বা হয়। তো যাই হোক, আজকে আমরা মূল আলোচনার দিকে যাই। আমাদের হয়তো খুব বেশি সময় হাতে থাকবে না। আমরা জি, জি। ইতোমধ্যে আমরা যে পর্বটি শেষ করে এসেছি গত সপ্তাহে, গত শনিবারে, সেখানে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। পরবর্তীকালেও আমি লক্ষ্য করেছি যে বহু দর্শক সেই প্রোগ্রামটি আমাদের দেখেছেন। আমরা যে তাদের চাহিদা অনুযায়ী, মানে খুব আহ, সফলভাবে বা তাদের জন্য একেবারে সর্বোচ্চ সুন্দরভাবে যে আমাদের তথ্যগুলো, উপাত্তগুলো বা আমাদের ইতিহাসগুলো তুলে ধরছি, এমনটা হয়তো আহ, হয় না বা হওয়া সম্ভব নয়। কিন্তু তারপরেও তারা দেখছেন, তারপরেও তারা আমাদের উৎসাহিত করছেন। হ্যাঁ, এইটুকুতেই আমরা আসলে আহ অনুপ্রাণিত, এইটুকুতেই আমরা মুগ্ধ। তো আমি গত পর্বে যারা আহ, বিভিন্নভাবে মন্তব্য লিখেছেন, হ্যাঁ, আরো জি, ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, অঙ্গীকার করেছেন, হ্যাঁ, তাদেরকে কৃতজ্ঞতা জানাই, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আশা করব তারা আমাদের সঙ্গে আছেন, ভবিষ্যতেও থাকবেন যতদিন আমরা এই প্রোগ্রামটা চালাই। হয়তো এই প্রোগ্রামটা একদিন শেষ করতে হবে, তারপর হয়তো আমরা অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আহ বিষয়বস্তু নিয়ে তাদের সামনে হাজির হব। তো গত পর্বে আমরা একটি প্রবচন কমেন্ট সেকশনে পেয়েছি, সেটি দিয়ে আজকে আমি আমাদের যে আজকের আলোচনা সেটি শুরু করতে যাচ্ছি। শাহনেয়াজ রানী, আমাদের নিয়মিত দর্শক, হ্যাঁ, কিন্তু দর্শক। হ্যাঁ, নিয়মিত দর্শক, হ্যাঁ, আমার গৃহসঙ্গীও বটে, হ্যাঁ, আমাকে এই প্রবচন সংগ্রহের কাজে, প্রবচন নতুন নতুন কালেকশনের কাজেও কিন্তু সে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে, এবং আহ, প্রতিনিয়ত সে এই অনুষ্ঠানটির একজন দর্শক হিসেবেও কিন্তু আমাদেরকে আহ, অনুপ্রাণিত করে যাচ্ছে। তো তার লেখা একটি প্রবচন দিয়ে আমি শুরু করছি। এক- আছু ভালো যাচ্ছে দিন, চিন্তা ভাবনায় ধরে না নিন। আছু ভালো যাচ্ছে দিন, চিন্তা ভাবনায় ধরে না চিন্তা নিন। ভাবনায় দলে রানী। আপাতত আমরা অনেক প্রবচনই দেখি, দৃশ্যত সেখানে একটা হাস্যরসের ছবি তৈরি হয়, কিন্তু একটু বিশ্লেষণ করলে আমরা দেখি যে এর গভীরে আসলে, হ্যাঁ, শুধু হাসি নয়, হাসির বিপরীত, হ্যাঁ, এক ধরনের বেদনার চিত্র আসলে লুকিয়ে আছে। আমার মনে হয় এই প্রবচনটাও আমাদেরকে সেই জায়গাটাতেই আসলে নিয়ে যাবে বা নিয়ে যাচ্ছে।
আছু ভালো যাচ্ছে দিন, চিন্তা ভাবনায় ধরে না নি। আমরা এইরকম বাস্তবতার মুখোমুখি নানা কারণেই হয়ে যাই। হয়তো পারিবারিক কোনো সমস্যার মধ্যে যাচ্ছি, হয়তো প্রতিবেশীর সঙ্গে কোনো একটা বিরোধ তৈরি হয়েছে, হয়তো ব্যবসা সংক্রান্ত কাজে যদি কারো সঙ্গে সংযুক্ত থাকি, জড়িত থাকি, হয়তো সেখানে কোনো সমস্যা তৈরি হয়েছে, হয়তো চাকরি সংক্রান্ত কোনো কাজে হয়তো কোনো আহ, সমস্যা তৈরি হয়েছে, হয়তো কোনো দাম্পত্য সমস্যা তৈরি হয়েছে। কিন্তু অনেক সময় হয় কি, আহ, এই জিনিসটা আমরা নিজের মধ্যেই হাইড করি, নিজের মধ্যেই এটা আমরা চেপে রাখি, অন্যের সামনে এটা আমরা প্রকাশ করি না। কিন্তু ভিতরে ভিতরে মানুষ কিন্তু এটার জন্য পড়তে থাকে, জ্বলতে থাকে, হ্যাঁ। এবং এই ধরনের আহ, একটা মানসিক অবস্থায় একজন মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে, বিপন্ন হয়ে পড়ে। এই যে বিভিন্ন কারণে মানসিক চাপে বিপন্ন হয়ে পড়া একটা পরিস্থিতি, আমরা আসলে এখানে সেই রকম একটা পরিস্থিতির মুখোমুখি হচ্ছি। আছু ভালো যাচ্ছে দিন, চিন্তা ভাবনায় ধরে না নি। দেখে আমাকে সবাই হয়তো মনে করছে যে আমি বেশ ভালো আছি, আমি সবার সঙ্গে হেসে হেসে কথা বলছি, সবার সঙ্গেই আমি উৎফুল্ল একটা মানে আহ, ভাবমূর্তি তুলে ধরছি। কেউ আমার ভিতরের বেদনাটা নিশ্চয়ই বুঝতে পারছে না, আমার ভিতরে কি হচ্ছে সেটা নিশ্চয়ই কারো কাছে হয়তো ট্রান্সমিট হচ্ছে না। তো এইরকম একটা পরিবেশে আহ কোনো এক সময় হয়তো কেউ আত্মগতভাবে আত্মগতভাবে উচ্চারণ করেই ফেলেছিল, আছু ভালো যাচ্ছে দিন, চিন্তা ভাবনায় ধরেন না নি। মুখ সবাই ভালো দেখেছেন, মুখ দেখে সবাই মনে করছেন যে মুই খুব ভালো আছো, হ্যাঁ, মোর মতো ভালো আছে। আনন্দ, হ্যাঁ, সুখত কেহ নাই। হ্যাঁ, কিন্তু তোমরা জানেন না, হ্যাঁ, মুই রাতি করে যে নিন্দি হবার হ্যাঁ, না। হ্যাঁ, মুই রাতি করে নিন্দে পারো না, মোর রাতি করে চিন্তা ভাবনায় কোনো ঘুম আসে না। হ্যাঁ, চিন্তা ভাবনায় মোর নিনে হয় না। এই না নিন্দায় মোর দিন কাটেছে। হ্যাঁ, এই পরিস্থিতি, হ্যাঁ, এই পরিস্থিতিটাকে আমার মনে হয় এই প্রবচনের মধ্য দিয়ে, এই কথাগুলোর মধ্য দিয়ে, হ্যাঁ, খুব সুন্দরভাবে নিয়ে আসা হয়েছে। তো আমরা আমাদের কমেন্টে এই প্রবচনটি লিখে দেওয়ার জন্য শাহনেওয়াজ রানীকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটু সামনে যাই। একটি প্রবচনের বলা হচ্ছে এরকম যে, বড় গাছের তলত বাস, ঠাল ভাঙিলেই সর্বনাশ। বড় গাছের তলত বাস, ঠাল ভাঙিলেই সর্বনাশ। যখন বড় কোনো কিছুর আশ্রয়ে থাকি, যখন নামি দামি লোকের আশ্রয়ে থাকি, যখন বড় লোকের আশ্রয়ে থাকি, যখন একেবারে গ্রামের একেবারে জোরদার মহাশয় তার আশ্রয়ে থাকি, তখন তিনি যখন ভালো, তিনি যখন চিন্তা ভাবনাহীন আছেন, তিনি যখন তিনি যখন চিন্তা ভাবনা মুক্ত আছেন, তখন আমারও দিনকাল ভালোই যাচ্ছে। কিন্তু যখন তার কোনো সমস্যা হয়, যখন সাহেবের কোনো সমস্যা হয়, তখন দেখা যাচ্ছে যে সেই সমস্যাটা তার আশ্রয়ে যারা আছে, তার পৃষ্ঠপোষকতায় যারা আছে, তার পৃষ্ঠপোষকতায় যারা আছে, তাদের কাছেও সেটা সংক্রমিত হচ্ছে। এবং বড় সমস্যা না, তার ছোট কোনো সমস্যা, এটা অন্যদের জন্য খুব বড় সমস্যা হয়ে যায়। তার সামান্য একটু সমস্যা হলেই অন্যদের জন্য এটা খুব বড় সমস্যা হয়ে যায়। তিনি যদি একটু বিপদে পড়েন, তাহলে দেখা যাচ্ছে যে তার অধীনস্থ যারা আছেন তাদের 10 জনের জন্য সেটা বড় বিপদ নিয়ে আসছে। একজন শিল্পপতি, তার যদি কারখানায় সামান্য একটু ক্ষতি হয়, তার জন্য দেখা যাবে যে তার 100 জনের চাকরি চলে গেছে বা 100 জনের বেতন বন্ধ হয়ে গেছে। এইরকম বড় গাছের তলত বাস, ঠাল ভাঙিলেই সর্বনাশ। সর্বনাশ।
কিভাবে চমৎকার, হ্যাঁ, একটা এখানে চিত্র কল্পনা করা হয়েছে যে একটি বড় গাছের যদি একটি ডালও ভেঙে যায়, তার নিচে যে থাকবে তার জন্য এটা একটা বড় বিপদ হয়ে যাবে। একটি বড় গাছের নিচে একটা বাসা বাড়িতে যদি একটা গাছ বড় হয়ে ওঠে, গাছটা ভেঙে পড়তে হবে না ঝড়ে। ঝড়ে যদি গাছের মাত্র একটা ডাল ভেঙে পড়ে, তাতে করেই দেখা যাবে যে ওই, হ্যাঁ, ঘর বাড়ির জন্য এটা একটা বিরাট, হ্যাঁ, বিপজ্জনক পরিবেশ তৈরি করে ফেলেছে। এইরকম এই গাছ আসলে কি, গাছ আসলে আমরা জীবিকার জন্য, জীবনের জন্য বিভিন্ন সময়, হ্যাঁ, বিভিন্ন জনের উপর হয়তো নির্ভরশীল হয়ে পড়ি। এই যার উপরে আমার নির্ভরতা, যাকে লক্ষ্য করে, যার মুখের দিকে চেয়ে, হ্যাঁ, আমার জীবিকা, তার সামান্য বিপদও আমার জন্য একেবারে মরণ হয়ে, হ্যাঁ, দেখা দেয়। এই প্রবচনটার মধ্য দিয়ে এই পরিবেশটাকে, এই চিত্রটাকে এখানে প্রতিকায়িত করা হয়েছে। অত্যন্ত চমৎকার একটি প্রবচন। বড় গাছের তলত বাস, ঢাল ভাঙিলেই সর্বনাশ। ঢাল হচ্ছে ডাল, হ্যাঁ, আমরা জানি যে আমরা পঞ্চগড় অঞ্চলে ডাল বলি না, আমরা বলি ঠাল, গাছের ঠাল। তো বড় গাছের ঠাল যদি ভাঙে পড়ে, হ্যাঁ, তাহলে ওই এক ভাঙা ঠালটাই আর কি আমার ঘর বাড়ির টানে, আমার জীবনের টানে বড় হুমকি, হ্যাঁ, হয়ে যায়। গাছটা ভাঙে পড়বো হবে না, গাছের ঠালটাই আর কি বড় সমস্যা। এইরকম, হ্যাঁ, এইরকম কোন যোদ্ধারের যদি 10 জন আধিয়ার রহে, যোদ্ধার যদি একবার কোনো বিপদত পড়ে, দেখা যাবে যে, হ্যাঁ, ওর গোটে আধিয়াল্লারে একটা সমস্যা হয়ে গেছে। তো এইভাবে যে কোনো প্রেক্ষাপটে, যে কোনো প্রেক্ষিতে, হ্যাঁ, এই প্রবচনটাকে আমরা মিলিয়ে নিতে পারি এবং আমাদের যে বহমান জীবন, চলমান জীবন, হ্যাঁ, এই জীবনের নানা ঘটনার সঙ্গে এই প্রবচনটাকে আমরা আমরা সম্পর্কিত করতে পারি। নানাভাবেই আমরা আমাদের বহমান জীবনে এই ধরনের একটা ছবি হয়তো কোনো না কোনো সময় সাক্ষাৎ পেয়ে যাব বা পেয়ে গেছি, বা এই ধরনের কোনো পরিস্থিতির মধ্য দিয়ে নিজে গেছি বা অন্যকে এই ধরনের পরিবেশের মধ্য দিয়ে যেতে দেখেছি। এই বাস্তবসম্মত, এই জীবন বাস্তবতা, হ্যাঁ, সমৃদ্ধ একটি প্রবচন, বড় গাছের তলত বাস, ঢাল ভাঙিলেই সর্বনাশ। আরো সামনে যাই, প্রায় একই রকম। এটা আমাদের এই পঞ্চগড় অঞ্চল ছাড়াও কিন্তু, হ্যাঁ, বিভিন্ন অঞ্চলে সম্ভবত এই প্রবচনটি বলা হয়ে থাকে। বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি, ক্ষণে চাঁদ। বড়র পিরিতি বালির বাঁধ। বালির বাঁধ, বালি দিয়ে যদি বাঁধ দেওয়া হয়, সেটা কি হয়? একটু স্রোত আসলেই সেটা ধুয়ে চলে যায়, একটু স্রোত আসলেই সেটা মানে আর অস্তিত্ব থাকে না সেটার। বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি, ক্ষণে চাঁদ। বড় লোকের সঙ্গে যদি প্রীতি করি, বড় লোকের সঙ্গে যদি আত্মীয়তা করি, তাহলে দেখা যায় কি সেটার মানে টিকে থাকাটা বা সেটা মানে কতটা টেকসই হবে, হ্যাঁ, এই জিনিসটার নিশ্চয়তা থাকে না। এটা মানে ক্ষণে হাতে দড়ি, কোনো সময় সেটা একেবারে খুব মধুর একটা সম্পর্কের মতো মনে হয়, মনে হয় এর থেকে আর ভালো কোনো, হ্যাঁ, বিষয় আশয় নাই। হ্যাঁ, ক্ষণে চাঁদ, অর্থাৎ একেবারে হাতের নাগালে যদি চাঁদ চলে আসে আকাশে, পূর্ণিমার চাঁদ যদি একেবারে হাতের নাগালে চলে আসে, হাতের মুঠোর মধ্যে চলে আসে, হ্যাঁ, তাহলে যেরকম একটা আনন্দময় ব্যাপার, যেরকম একটা খুশির ব্যাপার, হ্যাঁ, হবে, বড় লোকের সঙ্গে প্রীতি করে এইরকম খুশির ব্যাপার, এরকম আনন্দের ব্যাপারও হয়। মনে হচ্ছে যে না, আমি একেবারে পূর্ণিমার চাঁদ কিসের মধ্যে পেয়ে গেছি? আমার হাতের মধ্যে পেয়ে গেছি। হ্যাঁ, আমার একেবারে উঠোনে কি নেমে এসছে? আকাশের চাঁদ নেমে এসছে। এত চমৎকার, হ্যাঁ, একটা প্রাপ্যতা আমার, হ্যাঁ, তৈরি হয়েছে। কিন্তু আবার দেখা গেল সেই বড়লোক যদি কোনো কারণে, সামান্য কারণে একটু মনোকষ্ট পেয়েছেন, তাহলে দেখা যাচ্ছে যে তিনি আমার সর্বনাশ করতে আর ছাড়ছেন না। তিনি সম্পর্কটা ভেঙে দিতেও আর মানে মোটেও
দ্বিধাবোধ করছেন না। এই জন্য বলা হচ্ছে যে ক্ষণে হাতে দড়ি। হাতে দড়ি আমরা সাধারণত বুঝি যে হ্যাঁ, সে অপরাধ করলে তার হাতে দড়ি দড়ি নিয়ে থানায় নিয়ে গেল, পুলিশে ধরে নিয়ে গেল। তো অর্থাৎ আমাকে এই তথাকথিত আত্মীয়, হ্যাঁ, যিনি বড়লোক, যিনি বড়ত্বের অহমিকা নিয়ে আছেন, হ্যাঁ, যিনি বড়লোকই অহংকার নিয়ে আছেন, হ্যাঁ, তিনি কিন্তু তার জায়গাটা থেকে আমার জায়গাটায় নেমে আসবেন, এটা খুব সচরাচর হয় না। এটা খুব বিরল, এটা খুব দুর্লভ। হয় না যে তা নয়, তিনি তার আহ, অন্তরের সারল্য নিয়ে আমার জায়গাতেও নেমে আসতে পারেন, এবং দুজনের মধ্যে একটা সমতাপূর্ণ আত্মীয়তার সম্পর্ক তৈরি হতেও পারে। হবে না যে তা নয়। এরকম নিশ্চয়ই আমরা আমাদের আশপাশে কোথাও না কোথাও দেখি। কিন্তু আমাদের অভিজ্ঞতাটা কেমন, অভিজ্ঞতাটা কি বলে? অভিজ্ঞতাটা বলে এরকমই, আমাদের যে সমাজ সংস্কৃতি, আমাদের যে আহ ভোগবাদিতার একটা যে আমাদের প্রচন্ড আহ মোহ, হ্যাঁ, আমাদের তথাকথিত নাগরিক হয়ে ওঠার যে একটা উদগ্র বাসনা, এইটার পিছনে যখন আমরা ছুটতে যাই, তখন আমার নিচের দিকে যারা আছে, হ্যাঁ, তাদের কাছ থেকে আমি সহজেই মুখ ফিরিয়ে নিই, তাদের কাছ থেকে আমি সহজেই বিমুখ হয়ে যাই। হয়তো তারা আমার ঘনিষ্ঠ আত্মীয়, হয়তো তারা আমার গ্রামের মানুষ, হয়তো তারা আমার প্রতিবেশী, হ্যাঁ, কিন্তু আমার সমতুল্য বা আমার মতো আহ জৌলুসময় জীবনযাপন তার নেই, যার ফলে আমি আমার মতো আহ, একটা পরিবেশ খুঁজে নেওয়ার চেষ্টা করি, বা আমার থেকেও আহ, আরো যারা মানে জৌলুসের মধ্যে আছে তাদের সমকক্ষ করে তোলার জন্য প্রাণপাত করি। এই জন্য সাধারণ মানুষের এটা একটা অভিজ্ঞতা, এই বাস্তবতা আর মুখোমুখি তারা বিভিন্ন ভাবে হয় যে বড়লোকের সঙ্গে আত্মীয়তা করলে সেই আত্মীয়তা টিকবে কিনা, সেই আত্মীয়তা সাস্টেইনেবল যাকে বলা হয়, হ্যাঁ, সেটা হবে কিনা, হ্যাঁ, সেটার কোনো নিশ্চয়তা নেই। এই জন্য এই ধরনের সম্পর্ক করতে হলে, এই ধরনের আত্মীয়তা করতে হলে একটু বুঝে সুঝে করা ভালো, হ্যাঁ, যে কোন জায়গাটায় আমার কি করা উচিত। আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে, যুক্তির নিরিখে বিচার করে তবেই এই ধরনের সম্পর্কে জড়াতে হবে। এরকম সম্পর্ক অনেক সময় হয়ে যায়, ছেলে মেয়েদের মধ্যে হয়। তারপরে বৈবাহিক কারণে এক পরিবারের সঙ্গে আরেক পরিবারের এরকম সম্পর্ক হয়। আরো বন্ধুত্বের সম্পর্ক হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে একজন আহ বড়লোকের ছেলের সঙ্গে একজন সাধারণ ছেলের একটা বন্ধুত্ব গড়ে উঠেছে, কিন্তু একটা সময় গিয়ে দেখা গেল যে দুজনের যখন বিভিন্ন রকম মানে আহ পারিবারিক ইতিহাসের পার্থক্য, তখন সেই বন্ধুত্বটা হয়তো এক সময় আর থাকে না। তখন হয় সেই সাধারণ ছেলেটি সরে পড়ে, অথবা ওই বড়লোক ছেলেটি কায়দা সরে করে পড়ে। হয়তো আহ, এই বন্ধুত্বটি ভেঙে দেয়। তো এইরকম বন্ধুত্ব যেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেই বন্ধুত্ব গড়ার আগে অথবা সেই আত্মীয়তা তৈরি করার আগে একটু সবাইকে ভাবা দরকার আছে। আমাদেরকে যারা এই প্রবচনটি বলেছেন তারা এই কথাটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, এবং এই কথাটা অবশ্যই। স্মরণ করিয়ে দিয়ে আমাদের সমাজ বাস্তবতার একটা মানে আহ কি বলা যায়, অনিবার্য জায়গায় আমাদের দৃষ্টি কিন্তু আকর্ষণ করেছেন। তা আমরা অনেক এইভাবে জ্ঞানী কিন্তু কথা। এইভাবে বিভিন্ন জ্ঞানের কথা আহ আমরা কিন্তু সাধারণ মানুষের মুখ দিয়ে যেগুলো উচ্চারিত হয়েছে, বিভিন্ন প্রবচনের মধ্য দিয়ে পাচ্ছি। বিভিন্ন সময়েও আমরা এই কথাগুলো কিন্তু বলে এসেছি, এবং এই কথাগুলো বারবারই আমাদের কিন্তু বলে যেতে হচ্ছে, কারণ বাস্তবেই আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের কথাগুলো তো কোনো এরকমও আহ হয়, বাস্তবে এরকম হয়। শিক্ষিত মানুষের পরিবেশে তো এগুলো গবেষণা করে তো এই কথাগুলো বলা হয়নি। এগুলো হচ্ছে যে সাধারণ মানুষের মুখ থেকেই, অভিজ্ঞতা থেকে, তাদের বাস্তব বোধ থেকে, সমাজের মানুষ নিয়ে তাদের যে একটা সহজাত পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ থেকেই তারা নিজের মতো করে এই কথাগুলো তাদের মধ্যে বলা বলি করেছে, তাদের মধ্যে এগুলো উচ্চারিত হয়েছে, এবং মুখে মুখে কিন্তু এই কথাগুলো প্রচলিত হয়ে আছে। এবং এগুলো এখন আমরা সংরক্ষণ সংরক্ষণ করার তাগিদ বোধ করছি দেখেই আমরা এই পরিবেশে এইগুলো কথা আমরা বলতে পারছি। কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু যুগ যুগ ধরে কিন্তু এই কথাগুলো মানুষের মুখে মুখে প্রচলিত ছিল।
এবং যারা এই কথাটা মুখে মুখে এই কথাগুলো এই প্রবচনগুলো মুখে মুখে প্রচলিত রেখেছিলেন, হ্যাঁ, তাদেরকে তো আমরা শ্রদ্ধা না জানিয়ে পারি না। তাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধা জানাতে চাই। কতক্ষণ আছে আর? আর 4 মিনিট আছে স্যার। 4 মিনিট। আচ্ছা, সমস্যা নেই স্যার, একটা বলেন। এত ভালো ভালো কথা শুনতেছি, মানে অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করতেছে না। না না, ঠিক আছে। আজকে আমরা যেহেতু আরো থাকবো, হ্যাঁ, এগুলো আমরা জি ধারাবাহিক জি। ভাবে যেহেতু বলে যাচ্ছি, ধারাবাহিক ভাবেই, হ্যাঁ, আমরা সেই সুযোগগুলো নিব। আমি তাহলে আমাদের মেসেজ আছে, আরেকটি প্রব দেখবো। আচ্ছা বলেন। হ্যাঁ, আরেকটি বলেন প্রবচন স্যার। বলি। এখানে বলা হচ্ছে যে, যাই করে চোখ দান তাকে করি অপমান। যাই করে চোখ দান তাকে করি অপমান। এটা কিন্তু মূল্যবান কথা। বারবার কল আসার কারণে কিন্তু আমি এই সমস্যাটার মধ্যে পড়ছি। হ্যাঁ, যাই হোক, দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমরা যেটি বলছিলাম, যাই করে চোখ দান তাকে করি অপমান। আমাদের চোখ দান করে কে? আমাদের তো চোখ আছেই, কিন্তু আছে। আমাদের এই যে দুটা চোখ আছে, এর বাইরেও কিন্তু আমাদের আরো অসংখ্য চোখের দরকার। অথবা আমাদের তৃতীয় আরেকটা চোখের দরকার। হ্যাঁ, যেই চোখ দিয়ে যে জিনিসটা আমাদের যে প্রকৃতি প্রদত্ত, বিধাতা প্রদত্ত দুই চোখ দিয়ে যে জিনিসগুলো আমরা দেখতে পাই না, হ্যাঁ, সেই তৃতীয় চোখ দিয়ে আমরা বাকি জিনিসগুলো দেখতে পাবো। সেটা কি? সেটা হচ্ছে আমাদের শিক্ষা। সেটা শিক্ষা। হচ্ছে আমাদের যে আহ জ্ঞান এর দিক থেকে পরিপূর্ণ হয়ে ওঠা। এই যে জ্ঞানের শিক্ষায় পরিপূর্ণ হয়ে ওঠা, এই জ্ঞানের শিক্ষা পরিপূর্ণ হয়ে ওঠাটাকেই আসলে একটা চোখের সঙ্গে তুলনা করা যায়। নতুন একটা চোখ যেন আমরা পাচ্ছি আমাদের, এটাকে বলা হয় জ্ঞান চক্ষু। যার জ্ঞান চক্ষু যত আহ প্রসারিত, যার জ্ঞান চক্ষু যত শক্তিশালী, হ্যাঁ, এই পৃথিবীটাকে সে আসলে তত বেশি দেখতে পায়। এটাই স্বাভাবিক। আমরা তো সব মানুষ সমান না। আমরা এত এত মনীষীর নাম জানি, হ্যাঁ, এই পৃথিবীতে জ্ঞানের এত সমৃদ্ধি ঘটেছে, হ্যাঁ, এত জ্ঞানী মানুষ এই পৃথিবীতে সৃষ্টি হয়েছেন, যারা হাজার হাজার বছর আগে যে কথা বলেছেন, হাজার হাজার আগে যে লেখালেখি করেছেন, হ্যাঁ, সেগুলোর শরণাপন্ন আমরা এখন পর্যন্ত হচ্ছি। এবং তাদের যে ঋণ, সেই ঋণ আমরা আসলে কোনোদিনই পরিশোধ করতে পারছি না এই বর্তমান কালের মানুষ। হ্যাঁ, তাদের কাছে প্রজন্ম পরম্পরায় আমরা কিন্তু প্রশিক্ষণ নিচ্ছি, শিক্ষা নিচ্ছি। তাদের জ্ঞানের যে সমুদ্র, সেই সমুদ্রে সাঁতার কেটে 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 আমরাও, হ্যাঁ, সামনের দিকে এগিয়ে যাওয়ার আমরা চেষ্টা করছি। হ্যাঁ, অন্য পারে পৌঁছানোর চেষ্টা করছি। তো এই যে আহ, একটা তৃতীয় মাত্রা তৈরি হয় আমাদের মধ্যে, আমরা নতুন একটা দৃষ্টি যে আমরা পাই, হ্যাঁ, এই দৃষ্টিটা আমরা বিভিন্নভাবে পাই। বইপত্র পড়ার মধ্য দিয়ে পাই, কোনো একজন গুরুর কাছ থেকে পাই। একজন সঙ্গীত শিল্পী, তাকে অবশ্যই গুরুর কাছে যেতে হয়, তাকে অবশ্যই গুরুর কাছে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিতে হয়, তালিম নিতে হয়, তারপরে তিনি একজন সঙ্গীত শিল্পী হয়ে ওঠেন। কিন্তু সেই তালিমটা যে শিল্পী নেন না, সেই সাধনাটা যে শিল্পীর নেই, সেই শিল্পী হয়তো জনপ্রিয় হন, কিন্তু কালের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারেন না, যুগের পরীক্ষায় কিন্তু তিনি উত্তীর্ণ হতে পারেন না। কারণ সঙ্গীত জিনিসটাই হচ্ছে গুরু পরম্পরায় চর্চার মধ্য দিয়ে সামনের দিকে একটা ধারা তৈরি হয়ে যায়, এরকম একটা জিনিস। এবং রেডিমেড, হ্যাঁ, গান, রেডিমেড শিল্পী, হ্যাঁ, এরা ওই রেডিমেড আনন্দ দিতে পারেন, তাৎক্ষণিক আনন্দ দিতে পারেন, কিন্তু সময়ের পরীক্ষায়, সময়ের এক পর্যায়ে গিয়ে তারা কিন্তু হারিয়ে যান। এইরকম কোন শিল্পী যার কাছ থেকে গান শিখেছেন, তার ঋণ তো তিনি শোধ করতে পারবেন না, কিন্তু তাকেই যদি তিনি অপমান করেন,
তাহলে তার থেকে তো আর দুঃখের ব্যাপার নেই, তার থেকে তো আর কিছু মানে নেই। দুর্ভাগ্যের ব্যাপার নেই। কারণ তাকে চোখটা তিনি দান করেছেন। এরকম আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের শিক্ষকের কাছ থেকে যে বিদ্যাটা পাই, যে প্রশিক্ষণটা পাই, যে দৃষ্টিটা পাই, যে দূরদৃষ্টি তার আহ, কারণে আমার গড়ে তৈরি হয় বা গড়ে ওঠে, সেই দূরদৃষ্টিকে কাজে লাগিয়ে আমি হয়তো এককালে বড় একজন কিছু হয়ে যাই, আমি হয়তো একজন বড় অধ্যাপক হয়ে যাই, আমি হয়তো বড় একজন কি বলা যায় চিকিৎসক হয়ে যাই, আমি হয়তো একজন বিজ্ঞানী হয়ে যাই, আমি হয়তো সারা বিশ্বে মুখ উজ্জ্বল হয়েছে এরকম একজন মানুষে পরিণত হয়ে যাই। কিন্তু এই বরত্বের অহংকারে যে আমার এই জায়গাটা তৈরি করে দিয়েছিল, যে আমাকে এই রাস্তাটায় চলবার অনুপ্রেরণাটা আমার মধ্যে তৈরি করেছিল, তাকে যদি আমি এখন উল্টো যদি আমি আহ কি বলা যায় অপমান সূচক কিছু বলি, তাকে যদি ছোট করে দেখি, তাকে যদি মূল্যায়ন না করি, অবমূল্যায়ন করি, তাহলে আসলে কিন্তু আমি শিক্ষিত হইনি। যিনি প্রকৃত শিক্ষিত, তিনি যত উপরেই উঠুন না কেন, তার দৃষ্টিটা কিন্তু নিচের দিকেই থাকে। যারা সত্যিকার অর্থে ব্যক্তিত্ব সম্পন্ন, যারা সত্যিকার অর্থে উপরে উঠেছেন, তাদের দৃষ্টিটা উপরের দিকে থাকে না, তাদের দৃষ্টিটা নিচের দিকে থাকে। যার দৃষ্টি নিচের দিকে থাকে, তো নিচে তাকে কে গড়ে তুলেছিল, নিচে তাকে কে চক্ষুটা দান করেছিল, কে তাকে চোখ দান করেছিল, তার কথা সে কিন্তু ভুলবে না। খুব চমৎকার ভাবে এই বিষয়টা, এই যে কৃতজ্ঞতার কৃতজ্ঞতা বোধ, এই কৃতজ্ঞতা বোধের হ্যাঁ যে পরম একটা মূল্য আছে। সত্যিকারের মানুষ যে সবসময় যার দ্বারা সে উপকৃত হয়েছে, যার দ্বারা তার ব্যক্তিত্ব তৈরি হয়েছে, হ্যাঁ, যার যাদের দানে সে মানুষ হিসাবে সমাজের 10 জনের মধ্যে একজন হিসেবে গড়ে ওঠার পথটা তৈরি করতে পেরেছে, সে সবসময়ই তার সেই শুরুর জায়গাটাতে ফিরে যেতে চায়। সেই শুরুর জায়গাটাতে যারা তাকে প্রাণিত করেছিল, তাদেরকে স্মরণ করতে চায়, তাদেরকে সম্মান করতে চায়, এবং এই সম্মান করাটার মধ্য দিয়ে আসলে তার বরত্ব ফুটে ওঠে, তার বরত্ব প্রকাশ হয়। সে আসলে এইভাবে ছোট হয় না, আরো বেশি বড় হয়। এই মহত্বটা, এই বরত্বটা আমাদের মধ্যে যেন থাকে, এরকম একটা প্রবচন, এরকম একটা আহ বার্তা এই প্রবচনের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, বলেন কিছু। না, শুনতেছি, ভালো লাগতেছে। হ্যাঁ, কিছু মেসেজ এইটা আমার আছে, মনে হয় পড়ে নি আমাদের মেসেজ। জি বলেন স্যার, কি বললেন? না, এই যে প্রবচনটা, এটা আরেকটু আমাদের দর্শকদের আমি স্মরণ করিয়ে দিই। যাই করে চোখ দান তাকে করি অপমান। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দেখা অপমান। যায় যে হ্যাঁ যারা আমাকে একদিন বড় হওয়ার রাস্তায় মানে দাঁড় করিয়ে দিয়েছিল, যারা একদিন আমাকে হ্যাঁ সামনের দিকে পৌঁছে যাওয়ার, গন্তব্যে পৌঁছে যাওয়ার ট্র্যাকে তুলে দিয়েছিল, আজকে কিন্তু আমি তার দিকে ফিরেও তাকাই না। টাকাই নেই। তাকে এক ধরনের এই যে অপমান করি, অবমাননার জায়গায় ঠেলে দিই। অবহেলা। এইটা অবহেলা করি, এটা আমাদের কারোর জন্যই আসলে কাম্য নয়। জি। হ্যাঁ, আচ্ছা, মেসেজ পড়ি স্যার। করেন। কিছু মেসেজ আছে। খন্দকার দিলদার আহমেদ লিখছে, নাইস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শাহজালাল, কি শাহজালাল মন্টু, ভাই হ্যাঁ, মুই ছোট। আইজ আছো তোমরা, তোমার সাথে রয় হ্যাঁ, ম্যান, ছোট ভাই, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ছোট ভাই। আমাদের নিয়মিত দর্শক হয়ে গেছে শাহ মন্টু। শাহজামাল সরকার, কৈশামজু শুভেচ্ছা। প্রতি শনিবারের মতো আজকেও ছুটি এলাম স্যারের মুখ থেকে গুরুত্বপূর্ণ কথাগুলি শোনার জন্য। পঞ্চগড়ের প্রবাদ প্রবচন স্যারের মুখ থেকে শোনার মতোই আলাদা, খাঁটি মানুষের মুখে খাঁটি কথা। স্যারের প্রতি শ্রদ্ধা নিবেদন। ধন্যবাদ, অনেক সুন্দর একটা কথা লিখছেন। ধন্যবাদ আসলে স্যার শাহজামাল। আপনার মুখ থেকে প্রবাদ প্রবচন শুনতে আসলে আমারও ভালো লাগে।
আর এই অনুষ্ঠানটা এত পপুলার হয়েছে যে মানুষ পরেও দেখে, লাইভে না দেখতে পারলেও পরেও দেখে কমেন্টস করে। দেখতে অনেকে দেখতে। হ্যাঁ শাহজাহান সরকার আবার বলেছে, আছো ভালো যাচ্ছে দিন, চিন্তা ভাবনায় ধরে না নীল, দারুণ চরম বাস্তব। ধন্যবাদ। ঠিক গোলাম রফিক সরকার আপনাকে ভালোবাসা জানাইছি স্যার, লাল গোলাপের শুভেচ্ছা। ভালোবাসা শুভেচ্ছা। শাহজালাল মন্টু, ভাই হামরাতি এক সময় গরুর মুখত জবা লাগায় ফুটু বাড়ি লেগাবা হচিন, কিন্তু ভাই জামানা বদলে গেছে, কারণ এলা হামরা লোকলাই জবা করছি কি ভেলে ঠিক ঠিক। একটা রোগ কি বলে হচ্ছে নাম করোনা। এইরালে কনেক হইবেন, এলালে কি পুলি কইবেননি হয় স্যার আচ্ছা আচ্ছা। করোনা নিয়ে কিছু কথা। হ্যাঁ এলা হচ্ছে কি, এলা শুনিবার জবা চাচ্ছে পিন্ধিলেই মানছিলা। আমরা হ্যাঁ জবা পিন্ধিলেই মানুষরা এলা ভালো রইবে। তো এই জবা পিন্ধার নিয়মটা তো মানুষরা মানে না। হ্যাঁ এলা কিন্তু দেশত মানে করোনা বাড়ে গেছে। হ্যাঁ এক সময় প্রথম দিক জোর জবরদস্তি করে হইলেও মানুষ, হ্যাঁ ওই জবা মানে মাস্ক, হ্যাঁ কিছু মানুষের মুখে দেখা গেছিল। হ্যাঁ তাহলে আস্তে আস্তে যেই দিন থেকে টিকা আসা শুরু হয়েছে, হ্যাঁ সেদিন থেকে হ্যাঁ ভ্যাকসিন নেওয়া শুরু হয়েছে, হ্যাঁ সবাই মনটা করছে যে বাস করোনা বুঝি চলে গেল। হ্যাঁ তো এটা তো এমন জিনিস যে একটু যদি ফাঁক তুমি কি পায়, অনুরে এটা বন্যার পানির মতো, বানের পানির মতো, যে ফাঁকে ফাঁক পাবে ওই ফাঁকে একেবারে সব ধুয়ে মুছে লেগে যাবে। হ্যাঁ তো এই ভাইরাসও কিন্তু এরকমই, মহামারী কিন্তু এরকমই, একটু রাস্তা পাইলেই কিন্তু হ্যাঁ আর ওই কোন ফাঁকায় যাচ্ছে আর মানে ওটা দেখার কিছু নেই, যে ফাঁকায় ঢাল পাবে ওই ফাঁকায় চলে যাবে। তো জবা হচ্ছে আমার এই আঞ্চলিক কথায় হচ্ছে যে আহ, গরুর গরু যেন আহ, যার তার বাড়ি মানে ভুঁই মানে জমি, হ্যাঁ, যার তার ভুঁইয়ের ক্ষেত মানে ফসল জমি খাওয়া না পারে, এই জন্য গরুর মুখে এক ধরনের ওই মোটা লাগে। মুখোশের মতো, হ্যাঁ একটা জিনিস পরিয়ে দেওয়া হতো। এটা এক ধরনের লতা দিয়ে তৈরি করা হয়। তো এখন এই জিনিসটা খুব একটা দেখা যায় না, কারণ এখন তো গরুই নেই প্রায়। হ্যাঁ গ্রামাঞ্চলে হ্যাঁ এই গরুর মানে আহ, গরু চড়ার মতো জমি দরকার, হ্যাঁ প্রচুর ঘাস আহ, আছে, এরকম জমি দরকার। তো এলা তো এরকম হ্যাঁ জমি জমা তেমন একটা নাই। হ্যাঁ এখন তো চা বাগান, এটা বাগান ওটা বাগান, টমেটো, হ্যাঁ সবকিছু দিয়ে আর কি মানে আহ, জমি ভরে গেছে। নদীর পার যার যার বাড়ি আছে, নদীর পাড়ে কিছু জায়গা আছে, এই জায়গাগুলোর মানুষ হয়তো একটু আহ, গাই গরু টরু পুষে, তাছাড়া কিন্তু গরুর গাড়িতে উঠে গেছে। গরুর গাড়ি, মহিষের গাড়ি সব উঠে গেছে। আগত নতুন ধানের মৌসুম আসলেই অঘ্রান মাসে আহ, সব মানুষ আহ, আগের যে হাল, হালের গরু, জি এই গরুলা নতুন করে খিলাই দিলাই মোটা তাজা করে, মহিষের গাড়ি থাকলে হ্যাঁ মহিষ লাগ হ্যাঁ সাজায় গুজায় মোটা তাজা করে সাজায় গুজায় ওই রুহিয়ার মেলা নিয়ে যায়, আটোয়ারির মেলা নিয়ে যায়, মেলা নিয়ে যায়। যে যায়। হ্যাঁ, আগের বছরের গরু মহিষ বিক্রি করে পরের বছরের তানে ফের আরো হ্যাঁ গরু টরু নিয়ে আসে। এলা কিন্তু ওই মেলা, ওই গরুর মেলা উঠে যাওয়া দিয়েছে, মহিষের মেলা উঠে যাওয়া উঠে দিয়েছে। দেওয়া দিচ্ছে, হ্যাঁ। হ্যাঁ তো যাই হোক। হ্যাঁ এলার মেলা তো উঠে গেছে স্যার, হ্যাঁ কিন্তু লোকলা হ্যাঁ মুখোশ পড়েছে আর কি, হ্যাঁ গরুলার হ্যাঁ। মতন। তো যাই হোক এখন এই মুখোশ পিন্ধিলে হ্যাঁ মুখখান ভালো দেখা যাক আর না যাক, যতদিন এই হ্যাঁ স্বাস্থ্য বিভাগ আমাকে করোনা কহিবে আছে। যে তোমরা মুখোশ পিন্ধো, মাস্ক হ্যাঁ পরো, ততদিন এটা মানব হবে। হ্যাঁ আমার আশেপাশের লোকজন যা আছে পারতপক্ষে এই কথাটা আমরা আমারকে পৌঁছা দেওয়ার চেষ্টা করবো। আর বয়স্ক 40 বছরের উপর যার জেলার বয়স হচ্ছে উমরা টিকা লেছে, 40 বছরের নিচের জেলার লোক, হ্যাঁ কোটি কোটি লোক আমার দেশের, হ্যাঁ 16 কোটি লোকের হ্যাঁ মধ্যে তো এলাও 1 কোটিও হয়নি। মানে হয়নি, ঠিক আছে। বাকি বাকি লোক তো সবাই এই টিকার বাইরে আছে। এটা টিকা হইতে হইতে বাইরে হইতে হ্যাঁ অর্ধেক লোকের টিকা হইতেও তো বছর পার হয়ে যাবে। তো এত এইবারে তো সহজে মাস্ক পিন্ধিবা লাগবে এলা। হ্যাঁ এলা মাস্ক পিন্ধিব লাগিবে। ভিড় ভাট্টা যাই যাবে নি। না ওই গরুলা যেরকম মাঠে চড়ে বেড়ায় পারতপক্ষে এরকম ফাঁকা জায়গা থাকি ঘুরে বেড়াবো হবে। ফাঁকা হাঁটবা জায়গায় লাগবে। যদি আমরা মাস্ক না পরি হ্যাঁ তাহলে অসুবিধা নাই। কিন্তু
একজন লোকের সাথে আরেকজন লোকের যদি দূরত্ব 3 মিটার, হ্যাঁ, বা 4 ফিট, হ্যাঁ, হয়, তাহলে ঠিক আছে, না হয় আর কম হলে দুজনের মাস্ক লাগবে। এইরকম কিছু নিয়ম কানুন, হ্যাঁ। বাজার হাট যেটা সেটা তো আমার বাধ্য হয়ে যাওয়া লাগেছে, হ্যাঁ। যেটা যাওয়া লাগবে সেটা যাবো, কিন্তু নিয়মটা মানিব, এটা হচ্ছে ব্যাপার। আর হাত ধোয়ার একটা ব্যাপার, এটা তো আমরা সবাই জানি, হাত ধুলেই ভাইরাসটা মরে যায়, সাবান দিয়ে হাত ধুলে। তো যাক, হ্যাঁ, ডাক্তারি করা তো মোর কাম নয়, মুই তো আসছি অন্য কামত। ওই হ্যাঁ, গরুর জবা পিন্ধা থেকে এই কথাটা চলে আসিল, হ্যাঁ, ওইখানে মন্টুর আচ্ছা, কথা তারপরও সূত্র ধরে কিছু বুঝবার একটা করলি। লাগবে, লোক বুঝবা হ্যাঁ, লাগে, তো মানুষ লাগবে, হ্যাঁ, করলে তো হবা না। তো ঠিক আছে। আহ, আমার আর কিছু আপনার, আপনি কজন দেখে শিখিবে, আপনার কথাতে অনেকজনে অনুপ্রেরণা পাবে। তো আর তো কিছু আমার কইবার আছে। আমরা শেষের দিকে চলে আইছি, আমরা অনুষ্ঠান শেষ করিম, হুম, আবার পরবর্তী আরেকটা অনুষ্ঠান আগামী সপ্তাহে তোমরা থাকিবেন আমার লগত, স্যারের লগত অনুষ্ঠানটা উপভোগ করবেন। তো দর্শক, আজকের অনুষ্ঠান পঞ্চগড়ের প্রবাদ প্রবচন, আগামী সপ্তাহে একই সময়ে আমরা হাজির হব শফিকুল ইসলামকে নিয়ে, প্রবাদ প্রবচন নিয়ে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।